শিনচিয়াংয়ের বিশাল পাহাড় এবং হিমবাহ এই অঞ্চলের একটি কঠিন জলধারা হিসেবে ধরে নিতে পারেন। বরফ যখন গলে নদীগুলো বয়ে যায় জলের প্রাচুর্য নিয়ে। সমতল ভূমিতে বসবাসকারী মানুষের কাছে এই জলধারা বয়ে চলে যায়, বিশেষ করে গ্রীষ্মের প্রচণ্ড গরমের সময়। তাই আমাদের সবার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত প্রকৃতি থেকে পাওয়া এই অসাধারণ উপহারের জন্য, এবং এটি রক্ষা করতে হবে। পরিবেশ সুরক্ষার জন্য শুধু স্লোগান দিলেই হবে না, এটা আমাদের সবার দায়িত্ব, আমাদের সবার কমন দায়িত্ব। আমাদের অবিলম্বে কাজ শুরু করে দিতে হবে। তাকলামাকান মরুভূমির উত্তর পশ্চিম প্রান্তে চীনে একটি বিশেষ শহর আকসু অবস্থিত। সোনালি শরতের মৌসুমে আমি এই সুন্দর শহরের সৌন্দর্য উপভোগ করতে এসেছি। এখন আমি একজন প্রবীণ ব্যক্তির সাথে দেখা করতে যাচ্ছি। তিনি আমাকে জানাবেন এই অলৌকিক সবুজের জন্মকথা। ইমাম মেমেত, কেমন আছেন? ভালো আছি। কেমন? আমিও ভালো আছি। খুবই মনোমুগ্ধকর দৃশ্য। মজা করছি। চারপাশে আরো অনেক সুন্দর জায়গা থাকতে আমার সাথে দেখা করতে আপনি কেনই নির্জন জায়গা বেছে নিয়েছেন? এখানে মূলত গিরিখাত ছিল, এইরকম অসমান খাত ছিল এখানে। আর এখানে বড় বড় 40টা পরীক্ষা ছিল, আর ছিল কয়েকশো ছোট পরীক্ষা। এখানকার মাটিতে তো লবণের পরিমাণ 5.65% হয়ে গিয়েছিল। 80-র দশকে, মানে আমি বলছিলাম এই বিশাল পরিবেশগত প্রকল্পের আগে এখানকার পরিস্থিতি কেমন ছিল? তখন বাতাস আসলে ধুলাবালিতে শরীর ঢেকে যেত। এত শক্তিশালী বাতাস যে বাচ্চাদের উড়িয়ে নিয়ে যেত। সবাই দরজা জানালা বন্ধ করে রাখতাম। 5 বা 6 মিটার দূর থেকে আপনি কাউকে দেখে তার মুখ চিনতে পারবেন না। কেকেয়া ছিল বাতাস ও বালির প্রধান উৎস। ইমাম মেমেত ছিলেন মূলত তারিমা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। 1985 সালে পুরনো সহপাঠীর ডাকে 40 বছর বয়সে তিনি নিজের শহরে ফিরে এসেছিলেন, এবং তিনি ছিলেন কেকেয়া ফরেস্ট ম্যানেজমেন্ট স্টেশনের প্রথম পরিচালক। যখন তিনি প্রথম এই দৃশ্য দেখেন, একেবারেই হতবাক হয়ে যান। এই এলাকায় ঘাসও জন্মাতো না। প্রথমে ছোট নদী পার হওয়ার সময় যখনই আমি মাটিতে পা দিতাম, সাথে সাথেই পড়ে যেতাম। পুরো শরীর মাটিতে মাখামাখি। সারা রাত ভাবলাম আর নিজেকে বোকা বললাম, কে বলেছে যে আমাকে তারিমা বিশ্ববিদ্যালয় ছেড়ে এখানে আসতে হবে? সব সময় আমি পরিষ্কার অফিসে কাজ করেছি, এখন আমি এখানে কি করব? তাই পদত্যাগের সিদ্ধান্ত নিলাম। এত সব ঝামেলা সত্ত্বেও আপনি হাল ছাড়েননি, তারপরেও কেন এখানে থেকে গেলেন? পরেও বিষয়টা নিয়ে ভেবেছি। যখন দেশের আমাকে দরকার তখন তো আমি পিছিয়ে যেতে পারি না। আমি ইউনিভার্সিটিতে সবুজ বনায়ন করতে চাইতাম, এখন সেই সুযোগ পেয়েছি, কিন্তু আমি করছি না। ভাবলাম তাহলে আমার দেশকে কি দেব, নিজের কাছেই বা কি জবাব দেব। চলুন আপনাকে দেখাই আমার লাগানো গাছগুলো কত বড় হয়েছে। হ্যাঁ, চলুন গিয়ে গাছগুলো দেখি। মরুভূমির সাথে পাল্লা দিয়ে এই বন বেড়ে উঠেছে, এটা খুবই ভালো লক্ষণ। ইমাম মেমেত, এই গাছগুলো লাগানোর গল্প যদি কিছুটা বলতেন। দিন রাত থাকতে হয় পানি দেওয়ার জন্য। কখনো কখনো এই গাছগুলোর জন্য সকল কর্মীকে সারা রাত সজাগ থাকতে হয়, আর রাত জাগার কারণে প্রচণ্ড মাথা ব্যথা করে। ওই যে ওই কর্নারে গিয়ে এভাবে ঘুমিয়ে নিয়ে আবার পরের দিন উঠে আবার সবাইকে কাজে যেতে হয়। একবার আমি 6-7 দিন বাসায় যাইনি। কদিন এক কাপড়েই ছিলাম, অথচ 5 থেকে 6 মিটার দূরে আমার বাসা। আমার কুকুর আমাকে দেখে ঘেউ ঘেউ করে ডাকছে, চিনতে পারছে না। আমার স্ত্রী এসে আমাকে জিজ্ঞেস করছে, কাকে চান? একজন স্ত্রী তার স্বামীকে চিনতে পারছে না। মনে হয় আপনি পুরো পরিবর্তন হয়ে গিয়েছিলেন। প্রথমবারের চারাগুলো থেকে কি পরিমাণ ফলন পেয়েছিলেন আপনি? কঠোর পরিশ্রম এবং এই চারাগুলোর প্রতি গুরুত্বের কারণে 213 হেক্টর বনে গড় বেঁচে থাকার হার 87.5% হয়েছে। তার মধ্যে 80 হেক্টর বনের গড় বেঁচে থাকার হার 98% হয়েছে। আমি খুশি কারণ এগুলো আমার রাতে না ঘুমানোর ফল। এদের আমি আমার বাচ্চাদের মতো দেখাশোনা করেছি। যখন এদের দেখি তখন মনের মধ্যে শান্তি লাগে। অসাধারণ, সত্যি আপনি পরিবেশের একজন অভিভাবক।
1986 সালে চীনের এই বৃহত্তম প্রজেক্ট মানে কেকেয়া গ্রিনিং প্রজেক্ট শুরু হয়। এই প্রজেক্টে 80,000 হেক্টরের বেশি কৃত্রিম বনায়ন সম্পন্ন হয়েছে। এটি হচ্ছে বাতাস এবং বালিঝড়ের সাবেক উৎস। আজ এটি একটি স্বচ্ছ জলধারা এবং সবুজ পাহাড়ে পরিণত হয়েছে। এই সব কিছুই আকসুর কয়েক প্রজন্মের সম্মিলিত প্রচেষ্টার ফল। এই গাছগুলো দিন দিন বেড়ে উঠছে, সেই সাথে আরো অনেক বেশি সুন্দর হচ্ছে। আমি যখন তোমাকে এখানে আসতে বলেছিলাম তখন কিন্তু তুমি একেবারেই রাজি ছিলে না। এখন আফসোস হয়? প্রথম দিকে আমার কিছুটা আফসোস হয়েছিল, কিন্তু এখন পর্যটকদের আকর্ষণের মতো আমাকেও আকর্ষণ করে। এখন আমার মোটেও আফসোস হয় না। আসুন তো, এই যে এই গাছটা দেখি। গ্র্যাজুয়েশন করার পর ভেবেছিলাম আমি আর্মিতে যোগদান করব, কিন্তু আমার বাবা আমাকে এই গোবি মরুভূমিতে নিয়ে আসলেন। শুরুর দিকে এখানে কাজ করতে আমার এত বেশি ভালো লাগতো না। বাবা যখন বুঝতে পারলেন আমি ফিরে যেতে চাই, তখন তিনি আমাকে পাশে ডেকে নিয়ে বললেন, এই প্রজেক্ট তোমার ছেলে মেয়ে এবং নাতি নাতনিদের জন্য, তুমি চলে যেতে পারো না। আমি তাকে আর ছোট করতে চাইনি। অবশেষে গুরুত্ব সহকারে কাজ শুরু করলাম। 3 বছর পর যখন আমি দেখতে পেলাম এই গাছগুলো অনেক লম্বা হয়েছে এবং সবুজ ঘাস জন্মেছে, তখন আর ফিরে যেতে চাইনি। শেষ পর্যন্ত আমি এখানে 30 বছর ধরে আছি। আমি প্রায় আমার বাচ্চাদের এখানে বন পরিদর্শন করাতে নিয়ে আসি। ওরা আমাদের বলে, তোমাদের কঠোর পরিশ্রম ছাড়া এখানে এত সুন্দর দৃশ্য তৈরি হতো না। আকসু সিটির নামটি নদীর নাম অনুসারে হয়েছে। উইঘুর ভাষায় এর অর্থ হল সাদা পানি। এই নদীর পানি, যা তিয়ানশান পর্বতমালার সর্বোচ্চ চূড়া থেকে নেমে এসে অলস আকসুকে চীনের কৃষি উৎপাদনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে গড়ে তুলেছে। আর এখন এই জায়গায় আপেল কাটার মৌসুম চলছে। আপনার এই আপেল বাগানটি অনেক সুন্দর। কিভাবে আপনি এর মালিক হলেন সেই সম্পর্কে আমাদের কিছু বলুন। আমি এবং আমার স্ত্রী এই বাগানের দেখাশোনা করছি 30 বছরেরও বেশি সময় ধরে। এই বাগান শুরু করার আগে আমি এবং আমার স্ত্রী একটা ফার্মে কাজ করতাম। প্রতিদিন 1 ইউয়ান পেতাম। 2টি সন্তান সহ আমরা 4 জন। 4 জনের পরিবার। 1 ইউয়ান দিয়ে সংসার চালানো খুব কঠিন। তারপর এই বাগান শুরু করি। আমাদের ইনকাম এখন ভালো। দিন দিন আমাদের ইনকাম আরো ভালো হচ্ছে। দাঁড়ান, একটা আপেল পাচ্ছি। আপনি কি এখানকার স্থানীয় বাসিন্দা? না, নিজিয়ান সিচুয়ান থেকে এসেছি। তখন আমার বয়স 20। কেকেয়া প্রজেক্ট শুরু হওয়ার কারণে আমরা এখন ভালো আছি। এই প্রতিরক্ষামূলক বন হওয়ার পর আকসুর আকাশ আরও নীল হয়েছে, পরিবেশও ভালো হয়েছে, আমাদের আপেলগুলো ভালো হচ্ছে। এটা বলছি এই কারণে যে এই বন হওয়ার ফলে এখানে ঝড় আসতে পারে না আর আপেলে কোনো দাগও পড়ে না। একটা আপেল খাই। দেখুন এটার ভেতরটা। ওয়াও! আচ্ছা, আপনি কি জানেন কেন এই আপেল খেতে এত মিষ্টি লাগে? দিনে এখানে অনেক সময় পর্যন্ত রোদ থাকে। দিন আর রাতে তাপমাত্রার বড় পার্থক্য, তাই এর ভেতরের চিনি বাষ্পীভূত করতে পারে না। সেজন্যই এই আপেল খেতে এত মিষ্টি। আপনি খেয়ে দেখুন। মিষ্টি না? হ্যাঁ, অনেক মিষ্টি, একেবারে চিনির মতো। এখানে তিয়ানশান পর্বত থেকে আসা পানি দেয়া হয়। এই আপেলগুলো খেতে অসাধারণ, খুব সুস্বাদু। চীনা ভাষায় বলছি, হাউ শি। আমার শৈশবের কথা মনে পড়ে গেল। গাছে ঝুলন্ত ফল থাকতো, আপেল আর নাশপাতি। সেগুলো পেড়ে ঝুড়ি ভরে আনতাম। ঝুড়ি ভরে গেছে, এবার চলুন যাওয়া যাক। ঠিক আছে বস। শুভ সকাল সবাইকে। ডেলিভারি করার আগে এখানেই বাছাই আর প্যাকিং করা হয়, তাই না? হ্যাঁ, এখানেই বাকি সব কাজ করি আমরা। আপনার এই আপেলগুলো কি শুধু স্থানীয়ভাবে বিক্রি করেন নাকি বাইরেও বিক্রি করেন? সারা দেশেই করি। বেইজিং আর সাংহাইতেও এই আপেল বিক্রি করা হয়। বছরে কি পরিমাণ আপেল ফলন হয়? বছরে 50 বা 60 টন। যদি কিছু মনে না করেন, তাহলে প্রতি বছর আপনার কি পরিমাণ আয় দাঁড়ায়? বছরে 2 লাখেরও বেশি। বর্তমানে আমাদের দেশের প্রযুক্তি বেশ উন্নত, যেমন ই-কমার্স। আমার ছেলে অনলাইনে বিক্রি করে। এবং এমনও কিছু ব্যবসায়ী আছেন যারা এখানে এসে পছন্দ মতো আপেলের অর্ডার আমাকে দিয়ে যান।
দ্রুতই বিক্রি হয়ে যায়। হে, আপনি তো অনেক এই সুখী। আপেলগুলো খুব ভালো মানের তো, তাই। আগামী বছর যখন আপনি আপেল পারবেন, একদম শুরু থেকে আমি এখানে থাকব আর সবার সাথে কাজ করব। কেমন হবে? আপনাকে স্বাগতম। চলুন কাজ করা যাক। চলুন। এই আপেলটিও খুব সুন্দর। আমি মনে হয় দ্রুত কাজ করতে পারছি। আকসুর চমৎকার চিত্রগুলো চীনা ধর্মের পুনর্ব্যাখ্যা করে। স্বচ্ছ জল এবং লীলা পর্বত এখানে অমূল্য সম্পদ। লোকেরা তাদের চারপাশে ঘাস এবং গাছের অনেক যত্ন নেয়, সেই সাথে চারপাশের সমস্ত ধরনের বন্যপ্রাণীর যত্ন নেয়। মানুষ প্রকৃতি খুঁজে এবং প্রকৃতিকে ভালোবাসে এবং প্রকৃতির সাথে সম্প্রীতি বজায় রাখে। আমি তাদের জ্ঞান এবং অবদানের কাছে ঋণী এবং সর্বোচ্চ সম্মান প্রদর্শন করছি। উপনদীগুলো থেকে সবচেয়ে বেশি জল এসে অবশেষে আকসু নদীতে মিলিত হয়। চীনের দীর্ঘতম অভ্যন্তরীণ নদী তারিমা নদী। দক্ষিণ শিনচিয়াংয়ের মা নদী তাকলামাকান মরুভূমির প্রান্ত পেরিয়ে পূর্ব দিকে চলে গেছে। জল এবং বালির মধ্যে সবসময় নীরব যুদ্ধ চলতে থাকে। এটি জীবন এবং মৃত্যুর প্রতিযোগিতার মতো, কখনো কখনো শান্ত, আবার কখনো কখনো সংঘাত। অনন্তকাল ধরে এটাই চিরস্থায়ী হয়ে আছে। আমার চারপাশে যে লম্বা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোর বৈজ্ঞানিক নাম পপুলাস ইউফ্রেটিকা। এগুলো একদম শক্তিশালী দেয়ালের মতো দাঁড়িয়ে আছে মরুভূমির আগ্রাসন প্রতিরোধে। পপুলাস ইউফ্রেটিকার শক্তিশালী জীবনী শক্তি এবং প্রতিরক্ষামূলক ক্ষমতা রয়েছে। এটি বাস্তুতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ। প্রতি বছর শরৎকালে এখানে দেখা যায় অনেক পাতা ঝরে, আর সেটা ২০ দিন ধরে ঝরতে থাকে। চারপাশটা দেখে আপনার মনে হবে যে উজ্জ্বল রঙের কোনো একটি উৎসবের মতো। মিস্টার ওয়াং। হ্যালো অলিভার। আমি একজন ভ্রমণকারী আর আপনি একজন বনরক্ষক। আমার মনে হয় আমি এখানে সবচেয়ে সুন্দর একটা মৌসুমে এসেছি, তাই না? আমি শুনেছি আপনি বিশেষজ্ঞ। পপুলাস ইউফ্রেটিকা সম্পর্কে আপনার ধারণা থাকার কথা। আমাকে পপুলাস ইউফ্রেটিকা সম্পর্কে কিছু বলুন। পপুলাস ইউফ্রেটিকার উইঘুর নাম হল টোকলাক। এটি একটি সুন্দর গাছ। পপুলাস ইউফ্রেটিকা সবচেয়ে বেশি রয়েছে চীনে। শিনচিয়াংয়ে চীনের ৯০% ইউফ্রেটিকা তারিম নদীর অববাহিকায় ৩,৮০০ বর্গ কিলোমিটারেরও বেশি জায়গা জুড়ে রয়েছে। সবাই বলে যে আপনি নাকি এই বিশাল বনের একজন জীবন্ত মানচিত্র। আমাকে কি এর নামকরণের উৎস বলতে পারেন? আমি বনরক্ষক হিসাবে ২৪ বছর বয়স থেকে কাজ করছি। আমি প্রথম ব্যাচ ছিলাম এই বনাঞ্চলে। আমি বছরে ৩৬৫ দিনের মধ্যে ২৫০ দিন টহল দিয়েছি। পপুলাস ইউফ্রেটিকার শুরুর সময়ে আমার পরিবারের চেয়েও বেশি সময় এখানে দিয়েছি। এখানে এভাবে টহল দিতে আমার কিন্তু খুব ভালো লাগে, সত্যি বলছি। শুরুতে আমি গাধা চালিয়ে টহল দিতাম, তারপরে সাইকেল দিয়ে। ২০০৪ সালের দিকে মোটর সাইকেল দিয়ে টহল দেওয়া শুরু করি। এখন আমরা সবাই গাড়ি দিয়ে টহল দিই। আমাদের বনাঞ্চলে এখন নজরদারি বাড়ানো হয়েছে। প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত দেখতে পারবেন। এখন আমাদের বনে সিকিউরিটি সিস্টেম অনেক উন্নত। এটা তো অবাক করা বিষয়। একই গাছের পাতা দেখতে পাচ্ছি, একটা গোলাকার আর একটা লম্বাকার। এটা কি জন্য হয়? ইউফ্রেটিকার পাতা বিশেষ করে ছোট সময়ে সবই উইলো পাতার মতো থাকে, আর প্রায় ১৫ বছর পর্যন্ত উপরের পাতাগুলো ডিম্বাকৃতি থাকে। ২০ বছর পর্যন্ত উপরের পাতাগুলো গোলাকার থাকে। যদি খেয়াল করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই গাছের পাতাগুলো দানাদার হয়। সত্যি আকর্ষণীয়। এই গাছের উচ্চতা ৭ বা ৮ মিটার উঁচু হতে পারে। গাছগুলোর বয়স ১৫ বছর, তাই গাছের মূল অনেক গভীরে চলে গেছে। বিশেষ করে এর শিকড়গুলো। হতে পারে এর মূল এখন ১৫ মিটার গভীরে আছে। খরাতে গাছগুলোর কিছুই হয় না। খরা ১০ মিটারের নিচে যায় না, আর গাছগুলো নিচ থেকে পানি টেনে নিতে পারে। প্রচুর পানি থাকার সময় গাছগুলো বেশি করে পানি নিয়ে নেয়। প্রকৃতির কি অসাধারণ সৃজনশীলতা! এই গাছগুলোর বয়স কত হবে? ৩০০ বছরেরও বেশি। ৩ শতাব্দী চলে গেছে। যদিও গাছগুলোর বয়স অনেক, তবুও শক্তিশালী। এটা কি? এটা ইউফ্রেন, পপুলাস ইউফ্রেটিকা গাছের মূল। পপুলাস ইউফ্রেটিকা গাছের মূল ২০ বা ৩০ মিটার নিচে গিয়ে ক্ষার উৎপন্ন করে।
এগুলো গুঁড়ি থেকে নির্গত হয়। আগে এটা কৃষকেরা বেকিং সোডা হিসেবে ব্যবহার করত। কেক জাতীয় খাবারেও ব্যবহার করা যায়। আমি আগামী বছর চাকরি থেকে অবসরে যাব। পপুলাস ইউফ্রেটিকা রক্ষায় ৩০ বছরেরও বেশি অভিজ্ঞতা আমার আছে। এই অভিজ্ঞতা আমার সহকর্মী এবং শিক্ষানবিশদের মাঝে বিতরণ করে যাচ্ছি, যাতে ভবিষ্যতে তারা এই ইউফ্রেটিকা বনের রক্ষণাবেক্ষণ করতে পারে। পপুলাস ইউফ্রেটিকার উৎপত্তি ধারণা করা হয় ৬০ মিলিয়ন বছর আগে হয়েছিল, অর্থাৎ ডাইনোসরের বিলুপ্তির পরের সময়ে। একটি দীর্ঘ বিবর্তনের মধ্য দিয়ে গিয়ে ধীরে ধীরে আশেপাশের পরিবেশের সাথে মানিয়ে নিয়েছে। তারপর একটা সময় এই অনুর্বর ভূমির শাসক হিসেবে নিজেকে দাঁড় করিয়েছে। এর পূর্ব দিকে তারিম নদী শেষ হয়েছে। এবার আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে যাচ্ছি। ৩,৩০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এটি চীনের বৃহত্তম মরুভূমি। এটি বিশ্বের দ্বিতীয় বৃহত্তম প্রবাহমান মরুভূমি। ২৫ বছর আগে মৃত্যুর সাগর অতিক্রম করা এক সবুজ করিডোর। মরুভূমির মাঝে সৃষ্ট তারিম মরুভূমি হাইওয়েটি যতদূর চোখ যায় হলুদ বালি দিয়ে ঘেরা। এই হাইওয়ের দৈর্ঘ্য ৫২২ কিলোমিটার। ব্যক্তিগতভাবে মরুভূমির এই অঞ্চলে অভিজ্ঞতা নিয়ে যেতে পারেন। নির্মাতাদের জীবনের কঠিন অভিজ্ঞতাগুলো জানতে পারেন। আমার মনে হয় এরকম মরুভূমির মাঝখানে কাজ করা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই কঠিন। সবচেয়ে বড় অসুবিধা আমার জন্য, আমি আসলে সিনক্রোনাইজ করতে পারতাম না। সাবগ্রেড লাইন নির্বাচন করে আগের রাতে আমি রড ঢুকিয়ে যেতাম, তবে বালির স্তূপ সরে আসার কারণে পরদিন সেটা আর খুঁজে পাওয়া যেত না। আরও একটি অসুবিধা হচ্ছিল, যখন তীব্র ধূলিকণা ঝড় হয় এবং নির্মাণ সাইট কর্মীদের চোখ মুখ ঢেকে রাখতে হয়, তখন আসলে কিছুই দেখা যায় না। তাহলে এই প্রতিকূল পরিবেশের মধ্যে কিভাবে আপনারা রাস্তার কাজ সম্পন্ন করেন? আসলে তাকলামাকানের মতো প্রবহমান মরুভূমিতে রাস্তা নির্মাণ করার আন্তর্জাতিক কোনো নজির নেই। আমরাই বিভিন্ন জিনিস দিয়ে রিসার্চ করে সেই রিসার্চের সারাংশ দিয়ে বালির উপর একটা ভিত্তি তৈরি করি। রাস্তা নির্মাণের এই তত্ত্বটি দিয়ে মরুভূমির বালিগুলোকে আমরা প্রথমে চাপ প্রয়োগ করে একটি শক্তিশালী ভিত্তি হিসেবে রাস্তাকে সমান করি। আর যেহেতু এখানে বালি ছাড়া আর কোনো উপাদান নেই, তাই উপরের স্তরটা খুবই পাতলা হয়। আর সেজন্য রাস্তার এই বালির উপর বিছানোর জন্য আমরা পাথর নিয়ে এসেছি। পাথর বিছানোর পর সেগুলো আবার রোলার দিয়ে চাপ দেওয়া হবে। নির্মাণের পর এই রাস্তাটির রক্ষণাবেক্ষণ কিভাবে করেন? এখানে পাশেই একটি বোটানিক্যাল গার্ডেন আছে, সেখানে প্রফেসর চ্যাং কিং থাকেন, তিনিই বলতে পারবেন। সেই প্রফেসর ভদ্রমহিলার সাথে দেখা করতে পারলে খুবই খুশি হব। যাই হোক, আমাকে বিভিন্ন ইনফরমেশন দিয়ে সাহায্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। গুড বাই। এই বিখ্যাত রাস্তাটির আরও অনেক কিছু আমি সন্ধান করতে থাকব। আসি তাহলে। রাস্তার পাশে দেখতে পাচ্ছি বেশ কয়েকটি ছোট ছোট নীলঘর। তারা আসলে এখানে কি করে? চলুন তাহলে তাদের কাছ থেকে জেনে আসি। কোনটাতে যাওয়া যায়? এইটাতে। হ্যালো। হ্যালো। হ্যালো ম্যাডাম, আমি রাস্তার পাশে দেখেছি বেশ কয়েকটি ছোট নীলঘর। আপনারা এই ঘরে কি করেন? এই রাস্তায় ১০৮টি নীল ঘর আছে। ৪ কিলোমিটার পর পর একটি করে ঘর। প্রতিটি জায়গায় একটি সৌর বিদ্যুতের ঘর রয়েছে, আর মাটির নিচ দিয়ে পানির লাইন করা আছে। সেই লাইন দিয়ে সেচ দেওয়া হয়। এভাবেই হাইওয়ে রক্ষার কাজ করি। শুনেছিলাম এখানকার পানি লবণাক্ত। তাহলে পানির চাহিদা কিভাবে মেটান? সপ্তাহে তো একবার খাবার দিয়ে যেতে পারে। দেয় তো। এই চাহিদা মেটাতে সপ্তাহে একবার আমাদেরকে পানি আর খাবার সরঞ্জাম দিয়ে যায়। চলুন ভিতরে গিয়ে দেখবেন। ঠিক আছে, খুব ভালো করে সাজানো আছে নিশ্চয়ই। চলুন। ধন্যবাদ। এই যে আমরা যে খাবারগুলো কিনেছি, দেখুন, পেঁয়াজের ডাটা, টমেটো, মরিচ, রসুনের ডাটা, মূলা, আর এই যে বাঁধাকপি। ঠিক আছে? একটি ভালো খাবারের জন্য প্রয়োজনীয় সব উপাদান আছে দেখছি। এই যে মেনুর ভেতর সবকিছু লেখা আছে। ডিম, শাকসবজি, মাংস সবকিছুই আমরা আগে থেকে স্টোর করে রাখি। আমরা বৈদ্যুতিক চুলা ব্যবহার করে রান্না করি। এটা ইলেকট্রিক কুকার। এখানে বসুন। এখানে কি আপনারা দুজনই থাকেন? হ্যাঁ, আমরা দুজনেই থাকি। কখনো কখনো পর্যটকরা আসে, তখন তাদের সাথে কথাবার্তা বলি। আপনি আসাতে আমরা খুশি হয়েছি। এটা আমার জন্য খুবই সম্মানের কথা। আরেকটা প্রশ্ন করতে চাই, তা হলো আপনাদের কি নিজেকে কখনো একা মনে হয় না? ইন্টারনেটে যুক্ত আছি তো। মাঝে মাঝে ছেলে মেয়েরা এসে থেকে যায়, আবার মাঝে মাঝে ভিডিও কল করে।
অনেক সময় আমাকে ফোনও করে। কখনো কখনো আমি নিজেও টিকটক ভিডিও করি। বিশ্বাস হচ্ছে না, না? আচ্ছা দাঁড়ান, দেখাচ্ছি। নতুন প্রযুক্তি এখন সত্যি হ্যাঁ, অনেক সুবিধা দেখুন। করে দিয়েছে। আরে এটা কি সত্যি আপনি নাকি? বাহ, এখানে তো আপনাকে অনেক ইয়াং এবং মডার্ন লাগছে। চলুন আমরা একটা ভিডিও করি। চলুন করি তাহলে। এই তো আমরা এখন নীল ঘরে আছি। পাহাড়ের গায়ে হেলান দিয়েছি, আমাদের ডেকো না, ফেরানো যাবে না। অসাধারণ। দেখুন, প্রযুক্তি আমাদের জীবন পরিবর্তন করে দিয়েছে। আমি বলতে চাই আপনারা একটি সুন্দর দম্পতি। আপনারা সারা বছর মানুষের থেকে দূরে থাকেন এবং মরুভূমিতে বাস করেন। তবু আপনারা দুজন কত হাসি খুশি আর আনন্দে একসাথে সময় কাটাচ্ছেন। সত্যি বলছি, অসাধারণ। প্রশংসার জন্য ধন্যবাদ। সত্যটাই বলেছি। আমি এখন গাছে পানি দিতে যাব, যাবেন? হ্যাঁ চলুন, আমার খুব ভালো লাগবে। আমি এই গর্তের ভেতর থেকে পানির লাইন অন করব। ঠিক আছে বন্ধু। চলুন চলুন গিয়ে দেখি পানি কিভাবে পড়ছে। এই পাইপটা তো ভালো কাজ করছে। দেখুন কিভাবে পানি বের হচ্ছে। এই পানি লবণাক্ত। আমরা দিনে 12 ঘন্টা পানি দেই। সাবধান, আমাকে প্রতিদিন গড়ে 3 কিলোমিটার হাঁটতে হয়। লাইন দেখাশোনার জন্য ছোটখাটো কোনো সমস্যা হলে সেটা আমি নিজেই ঠিক করতে পারি। এই যে দেখুন, এটা দিয়ে আমি নিজেই পরিবর্তন করতে পারি। বড় সমস্যা হলে কল দিয়ে রিপোর্ট করে দেই। এটা তো খুব ভালো আর সহজ। একটি ছোট গর্ত থেকে সামান্য একটু জল, অথচ এখানে কত বড় বড় গাছ। এই অঞ্চল আপনি আর আপনার সুন্দর স্ত্রী দিনরাত রক্ষণাবেক্ষণ করছেন, আর সেটার ফলাফল সবার কাছে সুস্পষ্ট। এজন্য আমি আপনাদেরকে মন থেকে সাধুবাদ জানাই। আসুন আপনার সাথে কোলাকুলি করি। আপনার জন্য অনেক অনেক আপনার শুভকামনা। দেখা হবে। এবার যাব তাকলামাকান মরুভূমির পথে। আমি অবশেষে সেই টাওয়ারে পৌঁছে গেলাম। এটি তাকলামাকান মরুভূমির কেন্দ্রে অবস্থিত। তেলের কারণেই এই শহরের জন্ম। তবে এখানে রয়েছে চোখ জোড়ানো গাছপালা, যাতে আমার চোখ এখনও আটকে আছে। হ্যালো ম্যাডাম চাং, কেমন আছেন আপনি? ভালো। বোটানিক্যাল গার্ডেনে স্বাগতম। এটাই হলো আপনার পরীক্ষামূলক বাগান। আপনি মরুভূমিতে গাছ লাগানোর আগে এখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন, ঠিক বলেছি না ম্যাডাম চাং? হ্যাঁ হ্যাঁ, আপনি পপুলাস ইউফ্র্যাটিকার সবচেয়ে সুন্দর মৌসুমে এসেছেন। আমাদের বোটানিক্যাল গার্ডেনের অনেক গাছপালা এখন হলুদ, তবুও অনেক গাছপালা রয়েছে যাদের এখনো ফুল আর ফল রয়েছে। আপনি গাছগুলোর সাথে পরিচিত হতে চান? হতে পারলে খুশি হব। এটা আমাদের এখানকার 15 ধরনের তেঁতুল জাতীয় উদ্ভিদের মধ্যে সবচেয়ে লবণ সহনশীল উদ্ভিদ। একে টামারিক স্টামানাস বলে। এখন এখানে বীজ তৈরি হচ্ছে। একই সময়ে কিছু শাখায় ফুল ফুটেছে। এর রং খুব আপনি দেখতে সুন্দর। পাচ্ছেন এই ফুলের রং লালচে বেগুনি। হাতে নিয়ে একটু ঘষে দেখুন। এটা না, দেখবেন হাতে লবণের দানা থেকে গেছে। মুখে নিয়ে দেখুন, ও, নোনতা লাগছে না? নোনতা লাগছে। এই উদ্ভিদ প্রতি লিটার পানিতে 27 গ্রাম লবণ পর্যন্ত মানিয়ে নিতে পারে। এখানে লবণাক্ত পানি সেচে দেওয়া হয়, সেজন্য প্রথমে গাছ পানি থেকে লবণ শোষণ করে, তারপরে লবণ পাতাতে যায়। এভাবেই গাছগুলো বেঁচে থাকে। চলুন আপনাকে আরও কিছু গাছ চলুন, যাই। দেখাই। আমাদের পুরো মরুভূমিতে সবুজের দেখা পাওয়াটা কিন্তু সহজ কোনো ব্যাপার না। এর জন্য অনেক পরিশ্রম করতে হয়। এগুলো একজাতীয় শিমফুল। খেয়াল করুন, এটা খরা সহনশীল উদ্ভিদ, আর এর কারণে এর পাতা এভাবেই ঝরে যায়। দেখছেন তো, এর কিছু পাতা এত ছোট হয়ে গেছে যে এতে করে গাছের মাধ্যমে পানির বাষ্পীভবন কমে যায়। মনে হচ্ছে না ফুলটা না, খেতে এটা মুখে সুস্বাদু দেবেন হবে। না, খাবেন না। দেখাচ্ছি কিভাবে এর বীজ সংগ্রহ করা হয়। ভালো করে খেয়াল করে দেখুন, এগুলোই হলো বীজ। কই দেখি দেখি। এইগুলোকে তো একজাতীয় শিম বলা যায়, তাই না? শিম জাতীয় উদ্ভিদের মধ্যে এটি অন্যতম স্বতন্ত্র বৈশিষ্ট্য বহন করে। এর ফুলগুলো দেখতে একদম উড়ন্ত প্রজাপতির মতো। হ্যাঁ, হ্যাঁ, বীজগুলো প্রজাপতির মতো। গাছগুলো অনেক শক্তিশালী, কিন্তু আমাকে অবাক করে দিয়েছিল কি জানেন? তাদের বেঁচে থাকার জন্য পরিস্থিতি অনেক খারাপ ছিল, কিন্তু তাদের ফুল এবং বীজ পাতলা আর অনেকটা ভঙ্গুর বলা যায়। তবে এদের বৈশিষ্ট্য অনেক বেশি বিপরীতমুখী হয়ে থাকে। এগুলো প্রকৃতির সৃষ্ট অলৌকিক ঘটনা।
এটা একটি দুর্দান্ত বোটানিক্যাল গার্ডেন। এটি ক্ষারীয় উদ্ভিদ বা সবজি, লবণাক্ত মাটিতে জন্মায়। আপনি চাইলে খেয়ে দেখতে পারেন। এই নিন। কেমন লাগছে? অনেক লবণাক্ত। হ্যাঁ, আসলেই সুস্বাদু। আমরা সাধারণত শাকসবজি খাই, কারণ আমরা মরুভূমিতে বাস করছি। আমরা বিশুদ্ধ পানি পান করি। যদিও এটাতে খনিজ উপাদান কম আছে, তবুও এটা পুষ্টি সমৃদ্ধ। আর এটার খনিজ উপাদানগুলো শৈবালের তুলনায় অনেক বেশি। আমরা সালাদ এবং স্যুপ তৈরিতে ব্যবহার করি, আর সবাই এগুলোই খাই। এ কারণেই আপনি অনেক ফিট। এই উদ্ভিদকে ধন্যবাদ। আপনি কি বলেন? একদম তাই। তারিম মরুভূমির মহাসড়কের জন্য রুট নির্বাচন করতে এবং পুরো লাইনের সবুজায়ন সম্পন্ন করতে চাংকিং 2000 সালে প্রথমবারের মতো এই টাওয়ারে এসেছিলেন। এই বিশাল বালির সাগরের মধ্যে সবুজ গাছপালা রোপণ করা কি সহজ কোনো কাজ? প্রথম যখন এসেছিলাম তখন এই টাওয়ারের বাইরে চলে গিয়েছিলাম, এখান থেকে 17 কিলোমিটার দূরে। আমার সে গাড়ি উল্টে গিয়েছিল, আমি মাথা ভেঙে আহত হয়েছিলাম। ভাবছিলাম এটা ঈশ্বরের পরীক্ষা। যখন প্রথম এখানে আসি তখন এগুলো দেখে মুগ্ধ হয়েছিলাম। এখানে কাজের অবস্থা তখন বেশ খারাপ ছিল। প্রথম দিকে আমরা পরিত্যক্ত জায়গাতে থাকতে শুরু করেছিলাম। বাতাস বইতে শুরু করলেই উপর থেকে বালি এসে পড়তো, তাও লাইন ধরে ধরে। এখানে খাবার রাখতাম, উপর থেকে বালি পড়ে নষ্ট হয়ে যেত, আর বালি পরিষ্কার করে খেতে হতো। তখনকার পরিস্থিতি খুব খারাপ ছিল। প্রথমত, আমাদের এই জায়গার পানি অনেক লবণাক্ত, আর এখানকার মাটি একদমই উন্নত নয়। শুধুমাত্র আমরা বালি ব্যবহার করতে পারি। এখানে উদ্ভিদের প্রয়োজন, আর এর জন্য প্রয়োজন ছোট চারাকে বড় করে তোলা। কিন্তু একটা বালির ঝড় এসে সব উড়িয়ে নিয়ে যায়। এখানে একটি নার্সারি করেছি, আর এটাকে ঘিরে ঘাসের দেয়ালও তৈরি করেছি। তখনকার খারাপ পরিবেশ নিয়ে আমরা এখানে অনেক বছর ধরে পরিশ্রম করছি। আমি আপনাকে বলছি, এটা সত্যি অনেক গর্বের বিষয়। এখানে যে গাছগুলো রোপণ করেছি, যতদিন বাঁচবো এটা চালিয়ে যাব। আমরা লবণ এবং খরা সহনশীলতা পরীক্ষা করে নেই, কারণ আমরা এখানে লবণাক্ত পানি ব্যবহার করি। 1 লিটার পানিতে 5 গ্রাম লবণ থাকতে হয়। এই খরা পরিস্থিতিতে পরীক্ষা করতে চাই খরা সহনশীলতার আর লবণ প্রতিরোধের ক্ষমতা কত। আমি এখানে এসে খুশি। অধ্যাপক ছাংছিং, আপনি সত্যি মরুভূমির উদ্ভিদের বিশ্বকোষ। অসাধারণ ব্যাপার। আমাকে সহযোগিতা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। পরিবেশগত অসামান্য অবদানের জন্য আপনাকে আবারও অভিনন্দন। এখন আমাকে যেতে হবে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আবার আসার আমন্ত্রণ রইল। খুব খুশি হলাম। সবুজে আবদ্ধ কয়েকশো কিলোমিটার প্রসারিত মরুভূমির রাস্তার চারপাশে এবং মরুভূমির অভ্যন্তরে নিঃশব্দে কালো ড্রাগন রক্ষা করুক সর্বত্র থাকা বাস্তুশাস্ত্রের সত্য সৌন্দর্য।